আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গদ্যটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই গদ্য থেকে তোমাদের কমন উপযোগী প্রশ্ন এবং যে এবং নমুনা প্রশ্নগুলো সমাধান করব। চলো আমরা প্রথমেই এই গদ্যটি ভালো করে পড়ে নেই যে পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পটি লক্ষ্য করো যে কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিদু, সিধু, নিদু এবং তিনু, বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি। বেলা বেশি নেই। বিদু আমাদের দলের মধ্যে বয়সে বড়। সে হঠাৎ কোনো খাড়া করে বলে যে, ওই শোন। আমরা কান খড়া করে শুনবার চেষ্টা করলাম। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কিরে বিদু, আমাদের কথার উত্তর দিলে না। তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই ওই শোন। আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড় গুড় মেঘের আওয়াজ। মৃদু তাচ্ছিল্যের সঙ্গে বললে যে, ও কিছু না। বিদু ধমক দিয়ে বলে উঠল বিদু ধমক দিয়ে বলে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস কিনা? বৈশাখ মাসে পশ্চিম দিক দিয়ে ওরকম মেঘ ডাকার মানে তুই কি কিছু জানিস? ঝড় উঠবে এখন, জলে নামবো না। কাল বৈশাখী মানে সে বলতেছে যে এরকম অনেক কালবৈশাখী একটি ঝড় আসবে, ওদিক দিকে শব্দ হইতাছে চলে যাওয়ার জন্য। সে বলতেছে না। আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কিছু বলছে। কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো। বারুজ্যদের মাঠের বাগানে চাঁপাতলির ও আম এ অঞ্চলের বিখ্যাত। মিষ্টি কি এই সময়ে পাকে? ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনই। যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয় হয়। মানে বলতেছে যে, যে আগে যাবে সেই জয় হবে, বলতে সেই বেশি আম কুড়াতে পারবে। সবাই বললাম, তবে থাক। কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। মানে বলতেছে যে ঝড় বৃষ্টির যে কোনো লক্ষণ দেখতে পাই নাই, যে অনেক দূর থেকে যে মেঘের আওয়াজ সেটি শোনা যাচ্ছে এরকম। ওই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? সে বলতেছে যে এরকম মেঘ আসে কিনা, ঝড় আসে কিনা, এখন আমরা চাপাতলি তলায় যাব কি যাব না। বিদু আমাদের সকল সংশয় দূর করে দিল। যেমন চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিল যে সে নিজে এখনই চাঁপাতুলির আমতলায় যাচ্ছে। যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। সে বলতেছে যে, আমি এখন চাঁপাতলি যাব। তোমরা কে কে আমার সাথে যেতে চাও যেতে চাও? যে আগ্রহী সে আমার সাথে চলে এসো। এরপর আর আমাদের সন্দেহই রইল না। আমরা সবাই ওর সঙ্গে চললাম। তারা সবাই যে আম কুড়াতে চাপায় যে আটি আছে চাঁপাইতলি আমতলায়, সবাই ওখানে চলে যেতে লাগলো। অল্পক্ষণ পরে প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিঘ্ন। ভীষণ ঝড় উঠল। কালো মেঘের রাশি উড়ে উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। বড় বড় গাছের মাথায় ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। ধুলোতে চারদিক অন্ধকার হয়ে গেল। একটু পরে ঠান্ডা হাওয়া বইল। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলে বর্ষা নামলো। বড় বড় আমবাগানের তলাগুলি ততক্ষণে ছেলেমেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। মানে আমবাগানের সবাই এই আমবাগানে চলে আসছে যে আম কুড়াতে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো। প্রত্যেক ছেলের
হাতে এক এক বোঝা আম। আমারও যথেষ্ট আম কুড়ালাম, যে আমরাও যথেষ্ট আম কুড়ালাম। আমের বারে নুয়ে পড়লাম একজন, ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারে পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই। ছোট বড় ডালপালা পড়ে থেকে ঢেকে গিয়েছে। পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাঁটাওয়ালা সাইবাবলার যে ডালে পথ ভর্তি কাঁটা ফুটবার বয়ে আমরা ডিঙিয়ে 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 পথ চলছে অন্ধকারের অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটি যে একটা পায়ে বেঁধে হুঁচট খেয়ে পড়ে গেল। আমার যে আমায় বললে যে দেখ তোরে জিনিসটা কি। আমি হাত তুলে দেখলাম একটি টিনের বক্স, চাবি বক্স। এ ধরনের টিনের বক্সকে পাড়াগাঁ অঞ্চলে বলে যে ডবল টিনের ক্যাশ বক্স। টাকা কড়ি রেখে পাড়াগাঁয়ে এ আমরা জানি। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল। বললে দেখি জিনিসটা। সে বলল দেখ তো চিনিস। চিনি ডাবল টিনের ক্যাশ বক্স। সে বলছে আমি চিনি এটি ডাবল টিনের ক্যাশ বক্স। টাকা কড়ি থেকে তাও জানি। সে বলছে টাকা কড়ি থাকে মানে টাকা পয়সা থাকে। সে বলছে তাও জানি। এখন কি করবি? সোনার গহনা থাকতে পারে। বাড়ি দেখেছিস কেমনে? বাড়ি দেখেছিস কেমন? যে সে বলতেছে সোনার গহনা এটার ভিতর থাকতে পারে। অনেক ভারী আছে এটাও দেখ। তা তো থাকেই, টাকা গহনা আছেই এতে। মানে সে বলতেছে হ্যাঁ, টাকা পয়সা এটার মধ্যে আছেই। টিনের ক্যাশ বক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায় তা ঠিক করতে হবে এখানে বসে। মানে তারা বলতেছে আমরা এই তেঁতুল তলায় বসলাম, এখন কি করা যায় একটি সিদ্ধান্ত নিব আমরা এখানে। আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল জর আগ্রহ করে যা কুড়িয়ে এনেছি তাও একপাশে অনাগ্রত অবস্থায় পড়েই রইল। থলেতে বা দড়ির বুনা গেজোতে বাদল বললে কেউ জানে না যে আমরা পেয়েছি। মানে সে বলতেছে যে আমরা বাক্সটা পেয়েছি এটা যে কেউ না জানে। তা তো বটেই, কে জানবে আর। এখন কি করা যায় বল? বক্স তো তালাবদ্ধ। এখনই ইট দিয়ে ভাঙি যদি বলিস ত। ও না জানি কত কি আছে রে এর মধ্যে। তুই আর আমি দুজনে নেব আর কেউ না। খুব সন্দেশ খাবো। মানে সে বলতেছে আমরা এটার মধ্যে যদি টাকা পাই তাহলে আমরা খুব সন্দেশ খাবো। জ্বরের জাপটা এবার এলো। আমরা তেঁতুল গাছের গুঁড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় এই গাছতলায় বসে থাকি। বাদল বলল, শীতে কেঁপে মরছি, কি করা যাবে বলো? বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না, তাহলে সবাইকে ভাগ দিতে হবে, সবাই জেনে যাবে। কি করবি? আমার মাথায় কিছু আসছে না রে। ভাঙিতালা ইট নিয়ে আসি, তুই থাক এখানে। মানে সে বলতেছে বাড়ি নিয়ে যাব না, এখানে আমরা ভেঙে ফেলবো। না তালা ভাঙিস নে, ভাঙলেই তো গেল। অন্যায় কাজ হয় তালা ভাঙলে। ভেবে দেখ কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতের ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দেব বক্সটা। সে বলতেছে আমরা এই বাক্সটা না ভেঙে যার জিনিস তাকে আমরা এটা ফিরিয়ে দেব। বাদল ভেবে বলল ফেরত দিবি? সে বলল হ, দেব ভাবছি। কি করে জানবি কার বাক্স? চল সে মতলব বার করতে হবে। সে মতলব বার করতে হবে মানে সে কিভাবে বের করবে সেটা বার করতে হবে। অধর্ম করা হবে না, মানে অন্য কাউকে দেওয়া হবে না, যার জিনিস তাকে দেওয়া হবে। এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতে আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। মানে বাক্সের কথা ফেরত দেওয়া আসলে তাদের মনটি পরিবর্তন হয়ে গেল। বাক্স নিয়ে জলঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলে বাড়ি বিচুলি গাদায় যে লুকিয়ে রাখা হলো বাক্সটা। তারপর আমাদের দলের এক যে গুড মিটিং বসলো বাদলের ভাঙা নাট মন্দিরের কোণে।
যে বর্ষার দিন আকাশ মেঘে যে মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে, জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড়, বৃষ্টি পড়ে বাদলা নেমে গিয়েছে। একটা চাপা গাছের ফুটা চাপা ফুল থেকে বর্ষা হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাঙ ডাকছে, নরহরি বুস্টমের ডুবাই। আমাদের দলের সর্দার ভিদুর নির্দেশ মতো এ মিটিং বসছিল। বাক্স ফেরত দিতেই হবে, এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম। ভিদুকে বলা হলো, বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত। অতএব এখন উপায় এখন উপায় ঠাউরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করার। কারো মাথায় কিছু আসছে না। এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। যে কেউ এসে বলতে পারে বাক্সটা আমার। কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব, মস্ত বড় কথা। কোনো মীমাংসাই হয় না। মানে তারা কিভাবে খুঁজবে এই মালিকটিকে, তারা এটি ভেবেই পাচ্ছিল না। অবশেষে বিদু ভেবে ভেবে বলল, মতলব বার করছি। ঘড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি। বলছি, বিদুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিদু বড়লে, লেখ বাদল লিখুক, ওর হাতের লেখা ভালো। মানে সে বলতেছে, তুই লেখ, তোর লেখা ভালো। বাদল বলল, কি লিখবো? লেখা বড় বড় করে, যে বড় হাতের লেখার মতো যে বুঝলি। আমি বলে দিচ্ছি, বলো। আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স তিনি। রায়বাড়িতে খোঁজ করুন, ইতি বিদু, সিধু, নিধু এবং তিনু। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে, আমরা কুড়িয়ে পেলাম, আর আমাদের নাম থাকবে না বুঝি? পরে সে বলল, আমাদের ভালো নাম লেখ। বিদু বললে, লিখে দাও, ভালোই তো, ভালো নাম সবারই লেখ। তিনখানা কাগজ লিখে নদীর ধারে রাস্তার বিভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। দু তিন দিন কেটে গেল, কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো যে রোগা লোক আমাদের চণ্ডী চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, কি চাও বাবু? ইরি ভীষণ। কার নাম? যে আমার নাম। কেন, কি চাই? একটা বক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন কি? যে পরে বলতেছে, আম্বা, যে আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি। তখন বিকৃতভাবে যে বললাম, কিরকম বক্স? কাঠের বক্স? সে বলতেছে, না, যাও বাবু, কাঠের নয়, টিনের বাক্স। কি রঙের টিন? সে বলতেছে, কালো। না, যাও বাবু, দাঁড়ান বলছি, মোর ঠিক মনে হচ্ছে না। এই রাঙা মতো। সে বলতেছে, না, তুমি যাও। লোকটা অপ্রতিভাবে চলে গেল। বিদুকে খবরটা দিতে সে বলল, ওর নইরে, লোভে পড়ে এসেছে। ওর মতো লোক, কত লোক আসবে? আবার ৩-৪ দিন কেটে গেল। বিদুর কাছে একজন লোক এলো, তারপরে তারও বর্ণনা মিলল না। বিদু তাকে বিদায় দিল। পত্র পাঠ যাবার সময়ে সে নাকি শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে, দেখে নেবে আমাদের, ইত্যাদি। বিদু তাচ্ছিল্যের সুরে বললে, বড়লে, যাও যাও, যা পারো করো গিয়ে, বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও, আর কোনো লোক আসবে না। বর্ষা পড়ে গেল ভীষণ। আবার সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা। বড় বড় গাছ ভেসে যেতে গেল নদীর স্রোতে। দু একটা গরু আমরা দেখলাম ভেসে যেতে। অম্বরপুর চরের যে কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে, ওদের ছোট ছোট ঘরবাড়ি। সেবারেও দেখে এসছি, কি চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা। ওদের চরে 2 পয়সাও আয় পেতে যে তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়া আবাদ? কোথায় গেল তাদের ঘরবাড়ি? আমাদের ঘাটের সামনে দিয়ে কত ঘরের চালা ঘর বেশি যেতে দেখলাম। সবাই বলতে লাগলো, অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে।
একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে যে একটা লোক এলো, বাবা বসে হাতে বাক্স সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছেন। গ্রামে ভাদুই কুমোর যে কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে, আরো দু একজন প্রজা এসেছে খাজনাপত্তর দিতে। আমরা দুবাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি, যে এমন সময় একটা লোক এসে বলল যে দণ্ড হই যে ঠাকুরমশাই। বাবা বললেন, এসো, যে কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? আজ্ঞে অম্বরপুর থেকে। আমরা কাপালি। বসো, কি মনে করে তামাক খাও সাজো। লোকটা তোমাকে সেজে খেতে লাগলো লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসে এ গায়ে চাকরির খোঁজে, যে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার যে গোয়ালদের চালা গড়ে সপরিবারে আশ্রয় নিয়েছে। এ বর্ষায় না আছে কাপড়, না আছে বাত, দুয়ারি দান দিয়েছিল। গোয়ালরা দয়া করে সে এবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। বাবা বললেন, আজ এখানে দুটি ডাল ভাত খেয়েও। লোকটি দীর্ঘশ্বাস যে ফেলে বলল, তা খাবো, খাচ্ছি তো। আপনাদের দুর্ব্যবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই যে গত জ্যৈষ্ঠ মাসে নির্বিষ খোলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটার বিয়ে দেবো বলে গহনা গাড়ি এনেছিলাম, প্রায় ২৫০ টাকার গহনা। পটল বেচা নগদ ৫০টি। এখন একটি টিনের বাক্সের ভেতর ছিল। সেটি যে হাটের থেকে ফিরবার পথে গরু গাড়ি থেকে কোথায় পড়ে গেল, তার আর খোঁজই হলো না। সেই হলো যে শুরু, আর তারপর এই হলো বন্যা। বাবা বললেন, বলো কি, এতগুলো টাকা গহনা হারালে? অদেষ্ট। একেই বলে বাবু অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম। বলে উঠলাম, কি রঙের বাক্স? সবুজ টিনের। সে বলল, কি সবুজ টিনের? বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানেন না। আমায় ধমক দিয়ে দিলেন, তুমি পড়ো না, তোমার সে খোঁজ কি দরকার? যে কিন্তু আমি ততক্ষণে বইপত্তর ফেলে উঠে পড়েছি। একবারে এক ছোট বিদুর বাড়ি গিয়ে হাজির। বিদু আমার কথা শুনে বলল, দাঁড়া, সিধু আর তিনজনকে নিয়ে আসি, ওরা সাক্ষী হিসেবে কিনা। বিদুর খুব যে বুদ্ধি আমাদের মধ্যে, ও বড় হলে উকিল হবে সবাই বলতো। ৮ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডীমণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হকচকিয়ে গেল। চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে, ঠাকুরমশাই, আপনারা তো মানুষ না, যেমন দেবতা। গরিবের উপর এত দয়া আপনাদের। বিদু এত সহজে ভুলবার পাত্র নয়। সে বললে, দেখে নাও মাল সব ঠিক আছে কিনা। আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও। বুঝলে কাকাবাবু, আপনি একটু কাগজ দিন না, ওকে লিখতে জানতো না, ও উকিলই হবে বটে। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে, যে তার মুখ দিয়ে একটি কথাও যে বেরোলো না। আমরা তোমাদের এই গল্পটি, যে এই গদ্যটি আমরা পড়ে নিলাম। এখন দেখবো আমরা তোমাদের যে এই গদ্য থেকে যে শব্দার্থগুলো আছে। দিব্যি হচ্ছে চমৎকার, আর সংশয় হচ্ছে সন্দেহ বা দ্বিধা, গহনা হচ্ছে অলংকার, অনাদৃত হচ্ছে অবহেলিত, বিচুলি গাদা হচ্ছে দানের ঘরের সুপ্ত, নাট মন্দির হচ্ছে দেব মন্দিরের সামনে গড়, যেখানে নাচ গান হয়। আর তারপর হচ্ছে পাঠের উদ্দেশ্য। এই গল্পে পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা যে কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনা সৃষ্টি হবে, একই সঙ্গে নিজের জীবনেরও যে প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। আর পাঠ পরিচিতি হচ্ছে এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। আর লেখক পরিচিতি হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতুলালয়ে। আর তারপর আমরা দেখব যে নোংরা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন ১। কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল? এই ১ এর উত্তরটি হবে গ। আর তারপর হচ্ছে ২। চাঁপাতলের আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা। এই ২ এর উত্তরটি হচ্ছে খ, যে ১ এবং ৩।
তারপর হচ্ছে ৩, লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি? এই ৩ এর উত্তরটি হচ্ছে ক। তারপর হচ্ছে ৪ এবং ৫ এর জন্য স্কুলের জাদুঘর সচিব পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো, ভাবলো ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব বেশি খুশি হবে, কিন্তু রাতে ঘুমোতে গিয়ে মনে হলো এটি অন্যায় অনুচিত। যার ঘড়ি তার মনে কষ্টের কারণে মেয়ের চরম কল্যাণ যে অকল্যাণ হতে পারে, ঘড়িটা কৃতপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য। সে পরদিনই তাই করলো। সচি পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিভ? এই ৪ এর উত্তরটি হচ্ছে ক, কথক। আর ৫ এর উত্তরটি হচ্ছে ক, ১ এবং ২। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা এই গদ্য থেকে তোমাদের যে নমুনা প্রশ্নটি এবং গদ্যের আলোচনাটি আমরা করে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব সৃজনশীল ১ এবং সৃজনশীল ২। এটি আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।